মুসাবিদা। দেন আপনার আসেন না খারিজ, নাকচ বা প্রত্যাখ্যান, যেই শব্দ ব্যবহার করেন রিজেকশন অফ ক্লেম, এটার মুসাবিদা ওয়ার্ডার 7 রুল 11। দেন হচ্ছে যে আপনার আর্জি, খারিজ বা নাকচ বা প্রত্যাখ্যান, এটা দরখাস্তের বিরুদ্ধে লিখিত আপত্তি। রিজেকশন অফ ক্লেইমের বিরুদ্ধে একটা লিখিত আপত্তি। দেন হচ্ছে যে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তের মুসাবিদা অর্ডার 39 রুল 1 রুল 2। অর্ডার 39 রুল 1 কখন হবে, রুল 2 কখন হবে, এটা বলতে পারবেন কেউ? বলতে পারবেন না? নিষেধাজ্ঞা দুটোই নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, কিন্তু দুটার ভিতরে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে অর্ডার আপনার 39 রুল 1, সেখানে স্থাবর সম্পত্তি সংক্রান্ত, স্থাবর সংক্রান্ত সম্পত্তি সংক্রান্ত যে কোনো ধরনের আপনার কি আপনার যে ড্যামেজ করার, ক্ষতি করার, ট্রান্সফার করার আশঙ্কা আসে, তখন এই অর্ডার 39 রুল 1 এ করতে হবে টেম্পোরারি ইনজাংশনের পিটিশন। আর 2 তে করতে হবে অনলি টু ম্যাটার, ওয়ান ইজ কি পিস অফ কন্ট্রাক্ট, আর হচ্ছে ড্যামেজ, অর্থাৎ চুক্তি ভঙ্গ এবং ক্ষতিপূরণের। চুক্তি ভঙ্গ ও ক্ষতিপূরণের মোকদ্দমার ক্ষেত্রে, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? শুধু এটা মনে রাখতে হবে, চুক্তি ভঙ্গ এবং ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে 2 এ যাইতে হবে, আর বাকি সব ক্ষেত্রেই একই। বুঝতে পারছেন? সুতরাং কোশ্চেনে যদি উল্লেখ থাকে চুক্তি ভঙ্গ করতে যাচ্ছে, চুক্তি ভঙ্গ করতে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনার একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত কি করেন, ড্রাফট করেন, তখন আপনাকে মেনশন করতে হবে কি 2। আমাদের মানে কোর্টে যেটা করে বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবরা এই 1 2 পার্থক্য করতে পারে না, যার কারণে পিটিশনে লেখা দেয় সিবিসি অর্ডার 39 রুল 1 2। বুঝতে পারছেন না? দুটোটাই দিয়েছে, যেটা হয় আপনি বুঝে দিন। হ্যাঁ, এটা আপনার ভালো একটা কথা বলছে। পিটিশনের ভিতরে আইন উল্লেখ করতে হবে না, এই ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটা রুলিং আছে। হাইকোর্ট বলে দিচ্ছে যে আইন উল্লেখ করতে হবে না, না করলেও চলবে। কিন্তু আপনার যদি পরীক্ষার কোশ্চেনে যদি লেখা থাকে যে সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক দরখাস্ত দাখিল করেন, আমরা যেটা দেখলাম উপরে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে লেখা আছে সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক, তখন আপনি যদি না লিখে দেন নাম্বার কম পাবেন। আর উনি যদি পিটিশন দেয় কোন সেকশন না উল্লেখ করে, ওনার পিটিশন অনেক ক্ষেত্রে আমরা কি করি, রিফিউজ করে দিই, ফেরত দিয়ে দিই, কি দরখাস্ত নিয়ে আসছে, ক্লিয়ার করে আসে। যদি আইন উল্লেখ না করে তাকে তাকে স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে যে কি চাই সে। অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত স্থাবর সম্পত্তি সংক্রান্ত, বুঝছেন কিনা, অথবা চুক্তি ভঙ্গ সংক্রান্ত, বুঝতে পারছেন কিনা? তাহলে তার জন্য কঠিন হয়ে গেল না? আইন জানা তো সহজ, বইটাও আপনার সেটা সিপিসিটা আপনার থেকে রিড আউট করে দেখবে যে কোন বিধান অনুযায়ী যায়, সেটা লিখে দিবে। শুধু আপনার টাইটেলটা দেখিয়ে লিখে দিতে পারে। আর যদি সে যদি এটা না লিখে যদি বিষয়বস্তু লিখতে যায়, তাহলে পুরোটা করতে হবে, সময় বেশি লাগবে না? আচ্ছা ঠিক আছে, এইটা তাহলে এটা বুঝছেন নাকি? দেন হচ্ছে যে আরেকটা হচ্ছে যে কি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দরখাস্ত মুসাবিদা। এটা কি? এটা হচ্ছে যে একটা মামলা দায়ের করছে, মামলা দায়ের করার পরে সে মামলার আপনার হচ্ছে চলা অবস্থায় বিবাদী তাকে কি করছে, ডিসপোজ করার জন্য চেষ্টা করতেছে, বা তার বুঝিদার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা হস্তান্তর করে ফেলার জন্য চেষ্টা করতেছে, তখন আপনাকে টেম্পোরারি ডিটেনশনের দরখাস্ত নিয়ে আসলেন, অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত নিয়ে আসলেন। অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত নিয়ে আসার পরে দেখেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত তো নিষ্পত্তিতে অনেক সময় লাগবে। কারণ কি, অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত করলে সুকুস করতে হয়, সুকুস করে কেউ 7 দিন, কেউ 21 দিন, কেউ 3 মাস। তাহলে 3 মাস পরে যদি আপনার প্রতিকার পান তাহলে কোনো উপকার আসবে? এই কারণে আরেকটা পিটিশন নিয়ে আসে, এটাকে বলে কি অন্তর্বর্তীকালীন অ্যাড ইন্টারিম টেম্পোরারি ইনজাংশন পিটিশন, অথবা অ্যাড ইন্টারিম ইনজাংশন পিটিশন। বুঝছেন কিনা? এটা আপনার হচ্ছে আইনি আগে ছিল না, আইনি পূর্বে এটা ছিল না, না থাকার কারণে এটা নিয়ে জটিলতা হইতো। আর আমাদের বিজ্ঞ আইনজীবীদের ভিতরে আপনার বিশেষ করে কিছু কিছু বিজ্ঞ আইনজীবী আছে যে একটা মামলা করে কমপক্ষে 3টা আপনার হচ্ছে দরখাস্ত দিবে, কমপক্ষে। মামলা করছে ডিক্লারেশন অফ টাইটেল, ফার্স্ট দরখাস্ত দিবে ওই মামলার দিনই দরখাস্ত দিবে টেম্পোরারি ইনজাংশনের দরখাস্ত, সাথে দিবে অ্যাড ইন্টারিম ইনজাংশনের দরখাস্ত 2টা, এরপরে দিবে হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন অথবা ইন্সপেকশন দরখাস্ত 3টা। এই 3টা পিটিশন কমন, কথা বলছেন কিনা? তাহলে এই 3টা পিটিশন নিষ্পত্তি দিতে অনেক সময় লাগবে। সুতরাং আমার মামলা শুরুতেই কি বিলম্ব করে দিই,
আচ্ছা, এখন হচ্ছে যে কি, তাহলে আপনার হচ্ছে যে এই তিনটা পিটিশন দেওয়া যায়, আইনগত দিতে বাধা নাই। এটা আপনার পরবর্তীতে সংশোধন আসছে রুল 5 এর সাব রুল 3 বলছে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে যেটা হচ্ছে কি অপর পক্ষকে নোটিশ না দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত শুনানি করা যায় না। এটা আইনি বলা আছে, বলা আছে। আমরা যেটা বললাম ওয়ার্ডার 1 এবং 2 পরবর্তীতে আপনার হচ্ছে ওয়ার্ডার ওয়ার্ডার 39 রুল 4 আছে। এখানে আমাদের নাই, এটা হচ্ছে প্রিলিমিনারি পরে আছে যে নোটিশ ইস্যু করা, বুঝছেন কিনা? এখন হচ্ছে কি নোটিশ ইস্যু করলে নোটিশের জবাব দেওয়ার পর অত শোকজ করতে হবে, শোকজের জবাব দেওয়ার পরে অথবা জবাব না দিয়ে বিরত থাকলে নোটিশ জারি হয়ে আসলে দেন হচ্ছে টেম্পোরারি ডিটেনশনের আদেশ দেওয়া যায়। এই কারণে আপনার হচ্ছে যখন দেখা যাচ্ছে যেটা বললাম যে বিলম্বিত হচ্ছে, জটিলতা হচ্ছে, তখন হচ্ছে তারা এটা হচ্ছে আপনার হচ্ছে এই দরখাস্তটা নিয়ে আসে এডিটারি। এডিটারি দরখাস্ত আনলে সেটা কি করতে হবে না, নোটিশ লাগবে। উইদাউট নোটিশ আদালত যদি দেখে যে নোটিশ না দেওয়া, নোটিশ জারি ব্যতীত তাকে প্রতিকার দেওয়ার আবশ্যকতা আছে, তাহলে প্রতিকার পাওয়া দরকার আছে, জরুরি আছে, জরুরি আছে, তাহলে আপনি এটা মঞ্জুর করতে পারেন। এই দরখাস্ত যদি মঞ্জুর করে, বুঝতে পারছেন, এই দরখাস্ত যদি মঞ্জুর করে, পরবর্তীটা দেখেন, পরবর্তীটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ বাতিলের দরখাস্তের মুসাবিদা। সরি, এখানে হচ্ছে অন্তর্বর্তীকালীন আদেশ আপনার হচ্ছে হ্যাঁ মুসাবিদা, এটা হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা সংশোধন করা হয়নি, এটা হচ্ছে 2 সাব রুল 3 আর কি, এটা বেশি। ও আচ্ছা, ঠিক আছে, না এটা ভায়োলেশন। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনার হচ্ছে অন্তর্বর্তীকালীন, এখানে আপনার হচ্ছে এটা এটা একটু মিসিং হয়ে গেছে। এটা এখানে হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডিনটারিম আপনার হচ্ছে নিষেধাজ্ঞার দরখাস্ত, অ্যাডিনটারিম নিষেধাজ্ঞার দরখাস্ত অ্যাডিনটারিম আদেশ দিয়ে দিচ্ছে, এটা ভায়োলেট করার জন্য, সরি এটা ব্র্যাকেট করার জন্য আসে। অর্থাৎ আপনার অনুপস্থিতিতে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে, এখন আপনি হাজির হয়ে কি করবেন, আপনি অ্যাডভোকেট সাহেবকে নিয়োগ করে বলবেন যে আপনি প্রথমে কি করেন, এই নিষেধাজ্ঞাটা ব্র্যাকেট করেন। ব্র্যাকেটের দরখাস্ত দিতে হচ্ছে 5A সাবরুল 3 বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ছিল অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিরুদ্ধে মিস ভায়োলেশন মামলা দরখাস্ত মুস্তফিদা, এটা হচ্ছে যে আপনার 2 সাবরুল 3 অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিচ্ছে, দিলে এটা ভায়োলেশন করছে, ভায়োলেশন করলে আপনার হচ্ছে কি হবে, এই সাবরুল 3 বলা আছে তাকে 6 মাস সিভিল ইমপ্রিজনমেন্টে অর্থাৎ দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে, তার সম্পদ ক্রোক করা যাবে, এই সম্পদ ক্রোক বা 6 মাস আটক রাখার জন্য একটা দরখাস্ত দিতে হবে। এটা কি বলে, মিস ভায়োলেশন মামলা। এটা আবার হচ্ছে যে আপনার সিভিল রুলস এন্ড অর্ডার, সেখানে আপনার হচ্ছে 774 যে বিধি আছে সেখানে এটা বিস্তারিত বলা আছে, মিস ভায়োলেশন হবে। যদিও অনেক সময় দরখাস্ত আপনার মিস ভায়োলেশন নাও থাকতে পারে পরীক্ষায়, সেখানে থাকতে পারে যে অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিরুদ্ধে হ্যাঁ আপনার হচ্ছে দরখাস্ত মুসাবিদা করবে, বুঝতে পারছেন? দেন হচ্ছে যে রিসিভার নিয়োগের দরখাস্তের মুসাবিদা, এটা হচ্ছে অর্ডার 40 রুল 1। রায়ের পূর্বে গ্রেপ্তার বা ক্রোকি পরোয়ানা, ক্রোকের দরখাস্ত মুসাবিদা, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট অর অ্যারেস্ট, দুইটাই করা যায়। আমরা দেখছি যে ক্রোকের দরখাস্ত আসছে, নেক্সট টাইমে হয়তো আসতে পারে অ্যারেস্ট, এই কারণে দুটোটা বিষয় আমরা করবো। দেন হচ্ছে সাক্ষী গ্রহণের জন্য কমিশন নিয়োগের মুসাবিদা, কমিশন, এটা আছে 26 রুল 1। দেন হচ্ছে যে আপনার লোকাল ইনভেস্টিগেশন, স্থানীয় তদন্তের জন্য যে কমিশন নিয়োগের মুসাবিদা 9 আছে। স্থানীয় তদন্তের দরখাস্তের বিরুদ্ধে আপত্তি মুসাবিদা, সে যে আপত্তির জন্য যে কমিশন নিয়োগের জন্য দরখাস্ত তার বিরুদ্ধে আবার আপত্তি দেওয়া যায়, বুঝছেন কিনা? আচ্ছা, কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে আপত্তি দরখাস্তের মুসাবিদা, এখন কমিশন প্রতিবেদন দিয়ে দিচ্ছে, প্রতিবেদন দেওয়ার পর এটা আপনার বিপক্ষে আসছে, কমিশন প্রভাবিত হয়ে গেছে, বায়াস হয়ে গেছে, তাহলে তার বিরুদ্ধে আপত্তি দিতে হবে না, এটার একটা আপনার দরখাস্ত আছে। দেন আপনার হচ্ছে লোকাল ইন্সপেকশন, একটা হচ্ছে ইনভেস্টিগেশন, একটা হচ্ছে ইন্সপেকশন। ইনভেস্টিগেশন হচ্ছে কোথায়, নাই, আর ইন্সপেকশন হচ্ছে 39 রুল 7, বুঝতে পারছে? আচ্ছা, আদালত মোকদ্দমা এক আদালত থেকে অন্য আদালতে বদলি বা স্থানান্তর করার দরখাস্তের মুসাবিদা, যেটা আপনার হচ্ছে 24 সেকশন 24 ট্রান্সফার মিস মামলার জন্য যে দরখাস্ত, তদবির অভাবে মোকদ্দমা খারিজ হলে মোকদ্দমা পুনর্বহারের দরখাস্তের মুসাবিদা, অর্ডার 9
রুল 9 অর্ডার 9, রুল 4, 9 এবং 9-এরই তিনটা দরখাস্ত করা যায়। এবং এখন একজনে বলেন তো হচ্ছে আপনার অর্ডার 9 রুল 4-এ কি দরখাস্ত করবেন, মানে 4-এ দরখাস্ত করবেন কি বিষয়? শুধু বলেন তো বুঝলাম, কিন্তু কোশ্চেনটা যে আসবে সে কোশ্চেনটার সাথে আপনি অ্যান্সারটা ধরতে হবে। আপনি কি 4-এর ওখানে তো বলে দিবে না, আইন সেকশন বলে দিবে, আপনাকে বলবে যে আইন উল্লেখ করেন, তাই না? আইন যদি আপনি উল্লেখ করতে না পারেন, আপনি কি 0 নাম্বার পাবেন? পাবেন না, 0 পাবেন না, আপনি কম কিছু নাম্বার কিছু কম পাবেন। আইন উল্লেখ করতে না পারলে নাম্বার কিছু কম পাবেন, বুঝছেন কিনা? আইন উল্লেখ করতে না পারলে নাম্বার 0 পাবেন না। আইন যদি ভুল উল্লেখ করে নাম্বার বেশি কম পাবেন, বুঝছেন কিনা আমার কথা? মানে আপনি যদি সেকশন বা ওয়ার্ডার দেখতে না পারেন কিছু নাম্বার কম পাবেন। মনে নাই কি করা আছে, কিন্তু সে তো আপনার যে পিটিশনটা লিখছে 20 নাম্বার বা 10 নাম্বার থাকলে সেখান থেকে আপনাকে কমিয়ে দিবে। কিন্তু যদি আপনি ভুল এসে সেকশন লিখেন, ভুল এসে যে আপনার ওয়ার্ডার লিখেন, তখন কি হবে? নাম্বার বেশি কম দিবে। কেন কম দিবে বেশি? ভুল, ভুল মানে আপনি জানেন না, আপনি যে জানেন, আপনি যে জানেন না সেটাও আপনি জানেন, মানে আপনি যে জানতেছেন না আইন যে কোনটা হবে সেটাও আপনি জানতেছেন, আপনি ভুলিয়ে দিচ্ছেন। এই কারণে না বুঝে দেওয়া যাবে না। না বুঝলে যদি না মনে আসে তাহলে আপনি না লিখবেন, সমস্যা নাই। অর্ডার লিখবেন নাই, রুলের জায়গায় কিছু লিখবেন না। রুল মনে নাই, কিছু করার নাই। তো যদি আপনি যতটুকু মনে আসছে ততটুকু কাউন্ট করে নাম্বার দিবেন। কিন্তু আপনি যদি অর্ডার 9 লিখে রুলে যদি 13 লিখে দেন, তাহলে এটা পুরোটাই ভুলে গেল না? তখন পিটিশনটা আপনার আপনার কোনটা ভুল মনে করবে? দেখেন তখন কোনটাকে ভুল মনে করবে, দুইটা কোশ্চেন দাঁড়াচ্ছে তখন। একটা হচ্ছে আপনি যদি আইনটা ভুল লেখেন, আইন ভুল নাকি পিটিশন ভুল। ওনারা চাইছে তদবির অভাবে মামলা খারিজে পূর্ণ বহালের দরখাস্ত, আপনিও লেখছেন যে অর্ডার 9 রুল 13, পিটিশনটা লিখছেন হচ্ছে কি তদবির অভাবে খারিজের দরখাস্ত। তখন উনি মনে করবে যে উনি 13-এর দরখাস্ত লিখছে, 13 মানে উনি একতরফা ডিগ্রি রদ দুইটা দরখাস্ত, কিন্তু উনি এটা লিখতে পারলো না। তার মানে আইন অনুযায়ী দরখাস্ত লিখতে পারে না, নাম্বার গেল শেষ। অথবা সে আইন লিখতে পারে না। সুতরাং কনফিউশনে যাবেন না, যদি মনে না থাকে, না থাকলে না থাকুক, যতটুকু মনে আছে ততটুকু লিখবেন। বুঝতে পারছেন কিনা? এবার আমরা আসি এখানে, তাহলে 4-এ কি? 4 হচ্ছে যে আপনার অর্ডার 9 রুল 2 এবং 3-তে যদি মামলা খারিজ হয়। 2 এবং 3 কি বলতে পারবেন? টু এবং থ্রি তিনটা আছে। ওয়ান টা ঠিক আছে, আপনার 2টাও ঠিক আছে, 3টা বলেন পারবেন কাছাকাছি। 3 ছিল দুজনে একজন উপস্থিত না থাকা। 1 এসেছে কি আপনার এসেছে না, শুনেন 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 শুনেন, বাদী বাদী একজন উপস্থিত বুঝি নেই, এটা তো এসেছে আপনার 8-এর কথা চলে গেছে। অর্ডার 9 রুল 8 হয়েছে বাদী উপস্থিত আছে, বিবাদী নাই, ঠিক আছে? বাদী উপস্থিত বিবাদী আপনার হচ্ছে বিবাদী উপস্থিত বাদী নাই, তখন হচ্ছে খারিজ। আর হচ্ছে যা কি আপনার ইয়াতে কি 5-এ কি বাদী শুনেন আমি বলি, বাদী উপস্থিত আছে বিবাদী নাই, এক্সপার্টি, তাই না? 6-এ। আর আমরা বলছি 1 2 3, 1-এ কি 1-এর উভয়পক্ষ নাই, 2-তে কি তাই না? আচ্ছা বুঝছি, কথা বুঝেন। আচ্ছা এখানে পয়েন্ট গুলো মনে রাখেন। এখানে হচ্ছে যে উভয়পক্ষ নাই, গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে কি আপনার হচ্ছে তলবনাফি দেন, সমন জারি তলবনাফি দেন। 3 নাম্বারটা কি? 3 নাম্বার হচ্ছে সমন জারি বিনা জারিতে ফেরত আসছে, পুনরায় আবার সমন সেকেন্ড টাইম সমন জারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তদবির করে নাই, আছে না? এই 3টে গ্রাউন্ডে যদি খারিজ হয় তাহলে সেটা কি 9-এর 4, বুঝতে পারছেন কিনা? আর যদি আপনার 9-এর 8-এ যদি খারিজ হয় তাহলে 9-এর 9, বিবাদী আছে বাদী নেই, বিবাদী বাদীর দাবি স্বীকার করেন, তাহলে মামলা যদি খারিজ হয় 9-এর 9, বুঝতে পারছেন কিনা? এবার তাহলে আপনার পিটিশনটা ওইভাবে লিখতে হবে। দেন হচ্ছে যে আপনার এক্সপার্টি ডিগ্রি যদি আপনার হয় তার রদ গ্রহীতের জন্য অর্ডার 9 রুল 13-এর এই, ঠিক আছে? দেন হচ্ছে বাদী বিবাদী কোনো পক্ষ মারা গেলে তাই মোকাম করতে হয় না, অর্ডার 22 রুল 4
কত দিনের ভিতরে করতে হবে বলতে পারবেন? আচ্ছা, পিটিশনে কিন্তু এগুলো লিখতে হবে, আপনার ইনগ্রিডিয়েন্টস গুলো মনে রাখতে হবে। পিটিশনে যদি আপনি লিখেন যে হ্যাঁ আমার বাবা মারা গেছে, আমি পক্ষ করতে পারি নাই, হ্যাঁ এখন আসি পক্ষ করতে, বাদী তার বাবা মারা গেছে, এটা হবে? আপনাকে স্পেসিফিক বলতে হবে, যেহেতু 90 ডেজ, 90 ডেজ তাকে আপনাকে স্পেসিফিক বলতে হবে আমার বাদীর বাবা বিগত মানে মূল বাদী, বাদীর বাবা না, বাদী মূল 1 নম্বর বাদী বিগত অত তারিখে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওয়ারি সার্টিফিকেট ও অন্যান্য কাগজাদি সংগ্রহ করি, সংগ্রহ করার পরে অদ্য সেটা কি কায়েম মোকাম করার জন্য অদ্য দরখাস্ত দাখিল করুন। তার মানে আপনাকে কাউন্ট করতে হবে যেই তারিখটা দিচ্ছেন সেই তারিখ থেকে যেদিন দরখাস্ত দিচ্ছেন 90 দিন আছে কিনা, বুঝছেন কিনা? যেদিন বলছেন মারা গেছে সেখান থেকে যেদিন আপনি দরখাস্তটা লিখতেছেন পরীক্ষার তারিখ, সেই দিনের ভিতরে 90 ডেজ আছে কিনা। 90 ডেজ হলেই কিন্তু অর্ডার 22 রুল পড়ে যাবে। আর যদি অ্যাবাভ 90 ডেজ হয়ে যায়, 90 দিনের বেশি হয়, তাহলে কোথায় যেতে হবে বলতে পারবেন? হ্যাঁ, তামা দিতে যাইতে হবে। এখানে তামা দিতে হবে যেখানে স্পেসিফিক সময় টাইম, মনে রাখেন তামাদির কথা মনে রাখেন, যেটা একটা প্রসঙ্গ আসছে এটা ক্লিয়ার মনে রাখেন, যেখানে স্পেসিফিক টাইম লেখা থাকে আইনে সেখানে তামা দিয়ে চলবে। যেখানে টাইম নাই, যেটা সেটা শিডিউলে আছে, তামা দিয়ে শিডিউলে মেয়াদ বলা আছে, সেই মেয়াদের ভিতরে মামলা করে নাই, তামা দিয়ে কি মূল মামলার ক্ষেত্রে চলবে? পিটিশনের ক্ষেত্রে চলবে। যেমন আপনার ওয়াটার লাইন মূল লাইনে আপনার দরখাস্ত দিতে বলা আছে কি, তামা দিয়ে বলা আছে 30 ডেজ, 30 দিনের কথা বলা আছে না, কিন্তু আপনি 30 দিনের ভিতরে আসতে পারেন নাই, তখন দিতে হবে কি উইথ কন্ডালেশন অফ ডিলিপিটেশন, বুঝতে পারছেন কিনা? বিলম্ব মৌকুফের দরখাস্ত একটা দিতে হবে, কিন্তু এটা কি 90 দিনের ভিতরে কায়েম মুকুব করতে হবে, এখানে আর কন্ডালেশন চলবে না। এটা স্পেসিফিক আইনি বলে দিচ্ছে। তাহলে আপনাকে যেতে হবে কোথায়? তাহলে বলতেছি, তাহলে আপনাকে যেতে হবে এই যে, বুঝতে পারছেন, মোকদ্দমায় পক্ষভুক্তি হওয়ার দরখাস্ত, অর্ডার 1 রুল 10 সাব রুল 2, এটা দিয়ে হচ্ছে যে কোনো ব্যক্তিকে মোকদ্দমায় পক্ষ করা যাবে, একেবারে যে কোনো ব্যক্তিকে, যে নেসেসারি পার্টি, যে ফফার পার্টি, আননেসেসারি কোনো কাউকে করা যাবে না। হ্যাঁ, সেটা তো বললাম আপনার আবার বুঝেন, বুঝেন বুঝেন আবার মনোযোগ দিয়ে বুঝেন, ক্লিয়ার বুঝেন। ওইটাতে করতে হলে 90 দিনের ভিতরে আসতে হবে। 90 দিনের ভিতরে যদি না আসেন তাহলে আর ওই বিধান কার্যকর হবে না। তখন আসতে হবে আপনাকে প্লেন, তখন আসতে হবে প্লেন, একেবারে স্বাভাবিক। এটা এটা হচ্ছে ওপেন, আপনি যে একেবারে ওপেন প্লেস, এখানে যে কোনো বিষয় আপনি যে কোনো ব্যক্তি যদি নেসেসারি পার্টি হয় তাকে আপনার 110 সাবরুল, সাবরুল না লিখতে পারলেও সমস্যা নেই, এটা আদালতে যতগুলো দরখাস্ত বিজ্ঞ কৌশলী যাদের সবাই 1-10 লাগে, 1-10, বুঝছেন কিনা? ওই সাবরুল 2 আর লিখতে পারে না, কিন্তু আছে সাবরুল 2 তে, বাট হচ্ছে যে আপনি 110 লিখতে পারলেই হবে, 1-10, বুঝছেন কিনা? 1-10, 1-8, 1-10, 1-8 পিটিশন, অনেক পিটিশন দেয় বিজ্ঞ কৌশলীরা, বুঝছেন কিনা, সিভিল কোর্টে। তাহলে বুঝতে পারছেন, অর্থাৎ যে আপনার মারা গেছে, আপনার হচ্ছে বাদী মারা গেছে, বাদীকে আপনার হচ্ছে 90 দিনের ভিতরে মামলার পক্ষ করতে পারি নাই, বাদী এই মামলার বাদীর ওয়ারিশরা এই মামলার আবশ্যকীয় পক্ষ, এই মামলায় তাদেরকে পক্ষভুক্ত না করলে মামলার প্রতিকার কি হবে, ফার্স্টেটেড হয়ে যাবে, মামলার প্রতিকার কি হবে না, চূড়ান্ত ভাবে কার্যকর করা যাবে না, এইরকম কিছু গ্রাউন্ড লেখে দরখাস্তটা দাখিল করে, বুঝছেন কিনা? 110 দেন হচ্ছে যে আপনার কোনো ব্যক্তিকে ভুল মোকদ্দমায় ভুল ব্যক্তিকে পক্ষ করায় নাম পত্তনের দরখাস্ত। আপনি এসে যা একটা মামলা করলেন, মামলার ভিতরে দেখা গেছে যে আপনার বংশে যা আছে সবাই নাম দিয়ে দিচ্ছে, কিন্তু জমি পাবে একজন, জমির মালিক একজন। যখন আদালতে শুনানি করতে গেছে অপরপক্ষ অবজেকশন দিচ্ছে, বিবাদী লিখিত জবাব বলছে এখানে মিস জয়েন্টার হয়েছে, মিস জয়েন্টার আছে না, মিস জয়েন্টার হয়েছে, মিস জয়েন্টার হয়েছে, এখানে কি করতে হবে, এদেরকে নাম আর্জি থেকে বাদ দিতে হবে। তখন আপনাকে বললো যে, আদালত বললো আপনি এটা হচ্ছে কি নাম পত্তনের জন্য একটা দরখাস্ত লিখে নিয়ে আসেন। একইভাবে পরীক্ষা এইভাবে বলতে পারে, এই যে কথাটা বললাম এই কাহিনীটা এইভাবে দিয়ে পরীক্ষা বলতে পারে যে আপনাকে সেটা নির্দেশ দেওয়া হয় যে নাম পত্তনের দরখাস্ত মুসাবিদা করার জন্য, এখন আপনি একটি নাম পত্তনের দরখাস্ত মুসাবিদা করেন, তখন আপনাকে কি করতে হবে, এই যে ওয়ার্ডার 1 রুল, হ্যাঁ এটা হচ্ছে 2-1, ওয়ার্ডার 1 রুল
2-1, বুঝছেন কিনা? 2 আপনার হচ্ছে কতগুলো গ্রাউন্ড দেওয়া আছে। আপনারা এই পিটিশন গুলা যখনই লিখবেন, এই পিটিশন গুলা আমি এখানে আইনগুলা দিয়ে দিচ্ছি, আইনগুলা দেখে আপনার হচ্ছে ওই সেকশনে কিছু গ্রাউন্ড গুলো আছে, যেখানে কারণ গুলো আছে, উপাদান গুলো আছে, জাস্ট এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আপনার পিটিশনে যদি ওই সেকশনের আইনে যে গ্রাউন্ড এগুলো থাকে, আপনি সবচেয়ে বেশি নাম্বার পাবেন। আপনি যদি হ্যাঁ 10-1 না 1-10, 1-10 তো পক্ষ করা। সাবরুট 1 ভুল বিভাগ। আচ্ছা শুনেন, এখানে হচ্ছে যে এই যে ওটা ওখানে ওখানে যদি ওখানে কি আছে আপনার ওয়াতে। আচ্ছা আমরা এটা দেখি, এখানে যদি আপনাকে যদি বলতে নাম করতে দরখাস্ত, আপনি এখানে দিবেন, বুঝছেন কিনা? আপনি এখানে দিবেন নাম করতে দরখাস্ত, বুঝতে পারছেন কিনা? আচ্ছা তারপরে আসেন পক্ষগণের মৃত্যুতে অ্যাবেট, মামলা অ্যাবেট করে দিচ্ছে বা বাতিল হয়ে গেছে, এই অ্যাবেটমেন্টের আদেশ রদ করার জন্য দরখাস্ত মুসাবিদা করে। অ্যাবেটমেন্ট করে দিতে পারে, কোন অ্যাবেটমেন্ট করতে পারে কোথায়? 90 দিনের মধ্যে এডিশন না করবে। হ্যাঁ, যদি আপনি নির্ধারিত যে 90 দিন আছে, 90 দিনের ভিতরে তাকে আপনার কি করে কায়েম মুকাম না করতে পারেন, কায়েম মুকাম যদি না করতে পারেন, সাবস্টিটিউশন না করতে পারেন, সাবস্টিটিউট না করতে পারেন, তাহলে আপনার মামলাটা অ্যাবেট হবে। যতটুকু অ্যাবেট হয় ততটুকু অ্যাবেট হবে। যদি একমাত্র বাদী মারা যায় তাহলে পুরাটাই অ্যাবেট হয়ে যাবে। যদি আপনার হচ্ছে কি, আপনার হচ্ছে রাইট টু সু নট অ্যাভেলেবল, আপনার এক্সিস্টিং, যদি মোকদ্দমা করার অধিকার যদি বিদ্যমান বিদ্যমান না থাকে, তাহলে পুরো মামলা অ্যাবেট হয়ে যাবে। আংশিক যদি থাকে তাহলে আংশিক অ্যাবেট হবে। তাহলে অ্যাবেট হয়ে দিছে, অ্যাবেট করে দেওয়ার পরে এটাকে রদ করার জন্য দরখাস্ত নিয়ে আসতে হবে। তখন আপনাকে এই কথাগুলো লিখতে হবে। কি কি লিখতে হবে? গ্রাউন্ডস কি কি লিখতে হবে? কি কারণে এই যেটা শুধু আপনাকে খেয়াল রাখতে হবে সবসময় আইনের পয়েন্ট। আপনাকে সবসময় মনে রাখতে হবে আইনে কি বলছে, আইনের পয়েন্টটা যে আমি 90 দিনের ভিতরে আসলে অ্যাবেট হইতো না, 90 দিনের ভিতরে আসতে পারি না, অ্যাবেট হয়ে গেছে। তাহলে আমি কেন 90 দিনের ভিতরে আসতে পারি নাই, সে যুক্তির উপস্থাপন করতে হবে। আমি আমার যেই বাদী মারা গেছে, সে মারা যাওয়ার পরে তার দাফন কাফন নিয়ে ব্যস্ত ছিলাম, শোকাহত ছিলাম। মামলার জেড যে চলে গেছে, মামলার যে ধার্য তারিখ ছিল, ধার্য তারিখ তো আমার যে বাদী মারা যাওয়ার পরের দিনই ধার্য তারিখ ছিল। আমি তখন এই দাফন কাফনে ব্যস্ত ছিলাম, যার কারণে এটা কি করতে পারিনি, ওই দিন আসতে পারিনি। যার কারণে পরবর্তী তারিখ কবে ছিল সেটাও আমার জানা ছিল না। 2 নম্বর হচ্ছে যে এই মারা যাওয়ার পরে তাকে যে অ্যাবেটমেন্ট সাবস্টিটিউট করতে হবে, তার জন্য ওয়ারিশ সার্টিফিকেট লাগে। ওয়ারিশ সার্টিফিকেট উত্তোলন করার জন্য আমি সংশ্লিষ্ট অফিসে গেছি, দপ্তরে ঘুরতে ঘুরতে আমার বিলম্বিত হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা? ওয়ারিশ সার্টিফিকেট উঠানোর যে জটিলতা, সেই জটিলতার কারণে আমার এটা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে আমি বিজ্ঞ কৌশলীর সাথে যোগাযোগ করতে পারিনি, বিজ্ঞ কৌশলীর বাবা মারা গেছে, কথা হচ্ছেন কিনা? এবার বিভিন্ন গ্রাউন্ডস দিয়ে দেয়। অর্থাৎ আপনাকে একটা যুক্তি দ্বারা হইতে হবে যে আপনি 90 ডেজে আসতে পারেন না কেন, বুঝতে পারছেন? দেন হচ্ছে যে মামলা প্রত্যাহার বা পূর্ণ দাখিলের সত্ত্বে প্রত্যাহার। একটা হচ্ছে যে উইদাউট, আপনার হচ্ছে কি পারমিশন অফ দ্য কোর্ট, একটা হচ্ছে উইথ পারমিশন অফ দ্য কোর্ট। যখন উইদাউট পারমিশন কোনো মামলা প্রত্যাহার করে নেয়, তখন আর ওই ব্যাপারে মামলা দায়ের করা যাবে যাবে না। এটা কোথায় আছে? সুট টু দ্য পাবলিক, suit to the further, bar to the further suit, bar to the further suit, section 12। কথা বলছেন কিনা? আর আপনি যেটা বলছেন সেটা তো আপনার ওখানে বলা আছে নতুন মামলা করা যাবে না, কিন্তু মামলা যে করতেই পারবেন না, আইনে হচ্ছে কি বার করে দেওয়া আছে সেকশনে। আর রুলে যেটা আছে সেখানে বলে দিচ্ছে যে কি এটার জন্য নতুন মামলা করা যাবে না, দুইটাই প্রয়োগ হবে। আচ্ছা তারপরে আসেন আপনার হচ্ছে যে মামলার রায় ডিগ্রি সংশোধন দরখাস্ত। এটাও আপনার প্রাসঙ্গিক, কারণ প্রত্যেকটা মামলা রায় ডিগ্রি হওয়ার পরে রায় ডিগ্রিতে যদি আপনার হচ্ছে সংশোধনের প্রয়োজন হয়, তখন এই যে 152 অনুযায়ী দরখাস্ত দিতে হয়। এই দরখাস্ত যদি দাখিল করতে হয়, সেক্ষেত্রে 2টা পয়েন্ট মনে রাখতে হবে। এই দরখাস্ত দাখিল করলে দরখাস্তের ভিতরে 2টা পয়েন্ট অবশ্যই লিখতে হবে। একটা কি ক্লারিক্যাল মিস্টেক, করণিক ভুল, আর এটা কি ম্যাথমেটিক্যাল মিস্টেক, গাণিতিক ভুল। এর বাইরে কোনো ভুল এইটা দিয়ে কভার করবে না। এই কারণে ওই যে সাথে এসে উইথ 151 লিখে দিচ্ছে, 151 লিখে দিচ্ছে। ওই প্রত্যেক দরখাস্ত ওরা উইথ 151 দেয়। এর দুইটার বাইরে যদি কোনো একটা সমস্যা থাকে, পারবে পারবে না কেন? ওই যে 151 দিলাম কেন? 151 দিচ্ছে এই জন্য যে আপনি এই দুইটা হচ্ছে আইনে স্পেসিফিক প্রভিশন, এর বাইরে যদি মানে
এর বাইরে যদি এমন একটা সমস্যা আসে, এমন একটা ত্রুটি আসে, এমন একটা সংশোধন আসে যেটা আপনার মামলার মেরিটের সাথে সম্পর্ক নেই, এটা দিয়ে মামলার আপনার পুনর্বিচার করার দরকার নেই। জাস্ট একটা ক্লারিক্যাল মিস্টেক না, একটা মিস্টেকের কারণে, যে মিস্টেকটা আপনার কি ধরেন হচ্ছে যা কি আপনার হচ্ছে যা এখানে সার্টেনলি ওই মিস্টেকটা হয়ে গেছে, বা আদালত হয়তো হয়তো এই মিস্টেকটা ধরেন হচ্ছে যা এই যে আজ যে সংশোধন দিচ্ছে, ধরেন এই এক্সাম্পলটা এরকম, ধরেন আজ যে সংশোধন দেওয়া হয়েছে, আজ যে সংশোধনের দরখাস্তটা নোট দিবে কে? আজিতে কে দিবে? আইনজীবী, ওই পক্ষের আইনজীবী, মানে বাদীর পক্ষে যিনি বলেন, বাদী বলেন বাদী, বিবাদী বলেন বিবাদী, তার আইনজীবী বা যেই হোক, ওখানে নোট দিতে হবে। এটা কিন্তু আদালতের কাজ না, এটা আপনার দেখবেন যে আইনি আছে এটা। তো এটা নোট দেয় নাই, বাদী পক্ষ নোট দেয় নাই, তাহলে ভুলটা কার? বাদী পক্ষের ভুল, আইনজীবীর ভুল। রায় দেওয়ার সময় যেহেতু আজই অ্যামেন্ডমেন্ট নোট হয় নাই, তাহলে তো রায়টা কি ওটা আসবে? আসে নাই। এখন আপনার রায় হওয়ার পরে এটা তো প্লিডিংস এর অংশই, পার্টি, সে তো আরো সাক্ষীও দিছে। এখন এটা সংশোধন করার জন্য কি করবেন? আবার মামলা করবেন না আপিল করবেন? আপিল করতে পারবেন? আপিল করতে হলে কি বলছে 96 কি বলছে? অবশ্যই আপনাকে সংক্ষুব্ধ হইতে হবে। সংক্ষুব্ধ হইতে পারে? আপনি যদি সংক্ষুব্ধ না হন আপিল করতে পারবেন না। আপনাকে তো ডিগ্রি দিচ্ছে, আপনি সংক্ষুব্ধ হলেন কিভাবে? ডিগ্রি দিছে না? আপনার বাদী চাইছেন ডিগ্রি দিচ্ছে, সংক্ষুব্ধ হলেন কিভাবে? সংক্ষুব্ধ হন নাই। এখানে একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা ক্লারিক্যাল মিস্টেক না ম্যাথমেটিক্যাল মিস্টেক? মিস্টেকটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার অজ্ঞাতবশত, অজ্ঞাতবশত হয়ে গেছে, বা এটা হচ্ছে নেগলিজেন্সের কারণে। নেগলিজেন্সটা কি? অ্যাডভোকেটের নেগলিজেন্স। অ্যাডভোকেট সাহেবের নেগলিজেন্সের কারণে আপনার মামলার যেই বাদী পক্ষ তারা কি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে? এই কারণে 151-এ এটা অনেক সময় দরখাস্ত নিয়ে আসে, আদালত অনেক সময় মঞ্জুর করে, বিবেচনা করে, বুঝছেন কিনা? এইরকম ফ্যাক্টস আপনার হচ্ছে এরকম একটা ঘটনা সাজিয়েও কি করতে পারে, একটা ফ্যাক্টস ডিসক্লোজ করে আপনার কোশ্চেনে দিতে পারে, যার কারণে আপনার এই বিষয়টা আসতে পারে। কত বাজে? আচ্ছা, আমরা কি বিরতি দিই, মানে একবারে নামাজের বিরতি দিয়ে চাটা খাবে তো ফার্স্ট? চা খান না? চা খান, কথা বলি। চা খেতে খেতে কথা বলতে সমস্যা নেই তো? হ্যাঁ, আসতে সমস্যা আছে, মানে আমরা নামাজের বিরতি, হ্যাঁ বলেন। না না না, একবার শেষ হবে না। না, আমরা নামাজ পড়ে আবার শুরু করবো। স্যার আমি সেই পরে ক্লাস পিছিয়ে দিয়েছি। ঠিক না? আচ্ছা ঠিক আছে, আপনাদের মানে আপনাদের কি এটা বেশি জরুরি কিনা, মানে এই সাবজেক্টটা প্রয়োজন? মানে আমরা চেষ্টা করবো যতক্ষণ সময় লাগে আমরা ততক্ষণ সময় দিতে, ঠিক আছে? আলামিন সাহেব দুইটা পর্যন্ত সম্ভব। আমার একটা কাজ আছে 9টা বাজে আর কি। স্যার আমরা মাগরিব করে না আমি 8টা পর্যন্ত, মানে 7:30 8টা পর্যন্ত। আচ্ছা মাগরিব পর্যন্ত আচ্ছা। আচ্ছা, এবার আমরা আসি আরজিতে, বুঝছেন? যেটা সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আরজি মুসাবিদা করা। এটা শুধু আপনার হচ্ছে শুধু পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ তা না। এইবার একটু দিয়ে দেবো। আচ্ছা, এটা পরীক্ষার জন্য শুধু গুরুত্বপূর্ণ না, এটা আপনার সাথে কি প্র্যাকটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। কিরকম গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দেই। আমার একজন হচ্ছে টিচার, হ্যাঁ, জগন্নাথ ইউনিভার্সিটির আপনার ডিন ক্রিস্টিনা রিসার্চন, ম্যাডামের হচ্ছে একটা মামলা দায়ের করতে হবে। আমার কাছে আসলো, তখন আমি আপনার সিরাজগঞ্জে ছিলাম। আইসা বললো যে আমি তো সিপিসি পড়াইছি, আজকে 20 বছর সিপিসি পড়াই, চিরাং ইউনিভার্সিটি পড়াইছি, জগন্নাথে পড়াইছি, ব্র্যাকে পড়াইছি, কিন্তু একটা মামলা আজই লিখতে পারি না। একটা মামলা আজই কিভাবে লিখতে হবে, হ্যাঁ, আজই কিভাবে লিখতে হবে এবং কোন অ্যাডভোকেট দিয়ে দেখাবো। আমি যেহেতু বিচারক, আমি তো লিখে দিলে এটা দিয়া মামলা করা যাবে? এটা করা যাবে, কিন্তু এটা অনৈতিক। মানে বিচারক নিজেই যদি মামলা লিখে দেয়, ওই মামলা ডিগ্রি, মানে ডিগ্রি ছাড়া অন্য কিছু হবে? ডিগ্রি হবে, তাই না? তাহলে অপর পক্ষের আর এখানে কন্টেস্ট করার দরকার আছে? পরে আমি বললাম যে ম্যাডাম এই ব্যাপার, এই আমি যে আপনাদেরকে যেগুলো শিখাবো এই বিষয়গুলো দেখিয়ে দিলাম যে এইভাবে আপনি রাজি ট্র্যাপ করেন। তো ম্যাডাম চেষ্টা করলেও হয় নাই। পরে ম্যাডাম বললো যে তাহলে আমাকে এখানে সবচেয়ে ভালো, ওই কথা ম্যাডাম আর বলে না, ম্যাডাম বলছে যে আমাকে ইয়ে করো, এখানে সবচেয়ে ভালো যে লয়ার, যে ভালো আর্জি ড্রাফট করে তার অ্যাড্রেস আমি তার কাছে যাই।
আমি একজন অ্যাডভোকেট সাহেবের নাম দিলাম, ওনার কাছে গেল, যাওয়ার পরে উনি আর্জিটা ড্রাফট করার জন্য 1 লক্ষ টাকা দিচ্ছে এবং বলছে যে এর থেকে 1 পয়সাও কম হবে না, যদি আপনি যদি রাজি হন তাহলে দেন, আমি 1 সপ্তাহের ভিতরে আর্জি ড্রাফট করে দিই। এটা হচ্ছে অনলি ফর ড্রাফটিং, ড্রাফটিং এর ফি, এটা মামলা করার ফি না। একটা ড্রাফটিং করার ফি 1 লাখ টাকা ছিল। অথচ ওই ড্রাফটিংটা আমি 10 মিনিট এই ম্যাডামকে বুঝিয়ে দিছি, 1 ঘন্টার ভিতরে ড্রাফটিংটা কমপ্লিট করা সম্ভব, বুঝছেন কিনা? তাহলে বুঝতে পারছেন না আজই ড্রাফটিংটা কি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আইন কি বলতেছে আপনার, এই আইনে কি বলতেছে, মানে প্রচলিত আইনে কি বলতেছে, বলতেছে ড্রাফটিং ইজ এ আর্ট। মুসাবিদা করা এটা একটা শিল্প, বুঝতে পারছেন কিনা? ড্রাফটিংটা হচ্ছে আর্ট, এটা হচ্ছে শিল্প। এই শিল্পটা যিনি যত বেশি রপ্ত করতে পারেন তিনি তত ভালো আইনজীবী হতে পারেন। চট্টগ্রাম ইয়েতে, সরি আপনার ঢাকা আইনজীবী ইয়েতে বারে দেখবেন যে কিছু অ্যাডভোকেট সাহেব আছে, আমাদের আলামিন সাহেব ভালো বলতে পারবে, 200 জন অ্যাডভোকেট সাহেব আছে, তারা শুধু ড্রাফটিং করা কিছু করে। ওনাদের কাছে অনেক অ্যাডভোকেট সাহেব শুধু আপনার হচ্ছে কি, একজনের নাম কি প্রমাণিক, কি প্রমাণিক, কি প্রমাণিক একজন আছে, সিরাজউদ্দিন প্রমাণিক, সিরাজ প্রমাণিক। উনি শুধু আর্জি ড্রাফটিং করে। যখন আপনার হচ্ছে যা কোনো, আপনার হচ্ছে যা মামলা ধরি যে আপনি ড্রাফটিং কুচিয়ে করে দিয়েছেন, অ্যাডভোকেট সাহেব ক্ষেত্রে যারা ধরেন হচ্ছে যা ভালো অ্যাডভোকেট, শুনে কথা, বুঝে কম কিন্তু শুনে, তো তাদেরকে বলি যে আপনি এটা কোথা দিয়ে করছেন, মানে তো সে সত্য কথা বলে কয়, স্যার আমি যে প্রামাণিক দিয়ে করে নিয়েছি, আপনার যেটা তো হয় নাই। কয়, স্যার কি বলেন, 50,000 দিয়ে করে নিয়েছি, সাথে সাথে 50,000 দিয়ে করে নিয়েছি। কয়, এটা জটিল মামলা, এটা আপনার হচ্ছে কম দিয়ে করবেন না। অনেক মূল্যে 50,000 দিয়ে করে নিয়েছি। তাহলে একটা আর্জি যদি ড্রাফট করতে পারেন ভালো, তাহলে আপনারা ওকালতি করা লাগবে প্রতি মাসে 2টা আর্জি ড্রাফট করলে 1 লাখ টাকা, কথার কথা। আর কিছু অ্যাডভোকেট সাহেব আছে আপনার হচ্ছে যা ইচ্ছা তারা আর্জি ড্রাফট করে দেয়, ওখানেও ড্রাফটিং এর জন্য দেওয়া হয়, তারা 10,000 টাকা নেয়, কেউ 5,000 টাকা দিয়ে ড্রাফটিং করে। যেহেতু আমরা বিচার করি, আমাদের কাছে আপনার হচ্ছে মামলা আসে, মামলা আসলে আমরা যখন দেখি, দেখলে বুঝি যে এটা আপনার কি সমস্যা। সমস্যা যখন থাকে তখন যখন বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবকে বলি যে আপনি এটা কি লিখলেন, এটা কি লিখে নিয়ে আসছেন, তখন যে অ্যাডভোকেট সাহেবরা ধরেন অনেস্টলি ভালো, তারা বলে যে স্যার সরি মাফ করেন স্যার, আমি এটা ড্রাফট করে দিই। মক্কেল স্যার কোথা দিয়ে ড্রাফট করে নিয়ে আসছে, মক্কেল বা মোহরা কোথা দিয়ে ড্রাফট করে নিয়ে আসছে, আমাকে বলছে সাক্ষ্য সাক্ষ্য দিতাম, সাক্ষ্য দিছি, মামলা শুনানিতে দাঁড়িয়ে গেছে, বুঝছেন কিনা? এখন এই ড্রাফটিংটা যদি আপনি ভালো জানেন তাহলে শুধু একটা ড্রাফটিং করে আপনি 1 লাখ টাকা কামাইতে পারবেন। আর এই যে 1 লাখ টাকা যে কামানোর যে অ্যাডভোকেট সাহেব, উনি হচ্ছে যে সিরাজগঞ্জের সবচেয়ে বেস্ট অ্যাডভোকেট। আপনার নাম হচ্ছে, আপনার হচ্ছে কৃষ্ণপদ সাহা, এখন আছে কিনা জানি না। উনি হচ্ছে ভদ্রলোক, হচ্ছে যে আপনার শুনানিও করে খুব অল্প, ড্রাফটিংও করে আপনার হচ্ছে খুব অল্প। একজন অ্যাডভোকেট সাহেব ছিল, উনি কলকাতা হাইকোর্টে ওকালতি করতো, পরে দেশভাগের সময় চলে আসছে আমাদের দেশে এবং সিরাজগঞ্জে ওকালতি করতো। উনি একটা আর্জি ড্রাফট করলো 220টা, 220টা আর্জি ড্রাফট করলো। আর এই কৃষ্ণপদ বাবু, উনি ড্রাফট করে সর্বোচ্চ 5 পৃষ্ঠা। যে 220টাকে 5 পৃষ্ঠা নিয়ে আসে, তাহলে তার টাকা বেশি দিতে হবে না? ওই 220টা যে ড্রাফট করছে তাকে আপনি 1 লাখ টাকা কম দিতে পারবেন? সে যদি বলে যে প্রতি পৃষ্ঠায় আমাকে 1,000 টাকা করে দেন, কত টাকা আসে? কিছু কিছু জায়গায় আপনার এটা চলে। যেমন আপনি যদি কুষ্টিয়াতে যান, আপনি যদি চুয়াডাঙ্গাতে যান, আপনি যদি যশোরে যান, সেখানে আর্জি ড্রাফটিং, আর্জি অনেক বড় বড় আর্জি হয়। মানে আর্জি ড্রাফটিং এত বড় হয় যে আপনার এসে যা বিচারকও বুঝে না। এক মোহরা বলতেছে, এক মোহরে আর কি, সে আমার পাশে, মানে আমার চেম্বারটার পাশে, ওই পাশেই মোহরা বসতো আর কি। ওই পাশ দিয়ে বলতেছে, কয়, মামলা এমন ভাবে ড্রাফট করে দিব, অ্যাডভোকেট সাহেবও বুঝবে না, অপর পক্ষের উকিল সাহেব বুঝবে না, যার সাহেবও বুঝবে না। বুঝছেন কিনা? আমি কিন্তু পাশে বসে শুনতেছি। পরে আমার বিরুদ্ধে বলছে, "এটা ডেকে নিয়ে আসো।" আমার বিরুদ্ধে বলছে তাকে ডেকে নিয়ে আসছে, আশা করে বলছে যে আপনি কি আজকে ডাক করবেন বলেন তো আমাকে। কয়, "স্যার কি বিষয় বল?" আমি তো স্যার এরকম কিছু বলি, এই যে পাশে বসে আমি শুনছি না। কয়, "স্যার সরি সরি স্যার, আপনি এখান থেকে আপনার এই যে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে এখান থেকে চলে যাবেন, আর এখানে বসবেন না। আপনার এখান থেকে বসা আজকে থেকে শেষ। আর আপনি এখানে বসে বিচারকের পাশে বসে বিচারককে বিক্রি করতেছেন, উকিলকে বেচতেছেন, সবাইকে বেচতেছেন, মক্কেলকে বোকা বানাচ্ছেন, এখানে আপনাকে বসতে দেওয়া যাবে না।" পরে তাকে উঠিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন আজই এমন ভাবে ড্রাফট করে যে কেউ ধরতে না পারে। এটা এটা কিন্তু আর্ট না,
শিল্প না। শিল্প হচ্ছে কি, আর্জি কি, আর্জির ভিতরে সবকিছু থাকবে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন, অপরপক্ষ বুঝতে পারবে, বিচারক বুঝতে পারবে, আপনার মক্কেল বুঝতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আসি তাহলে মূল কথা আসি। আচ্ছা, আর্জি, মোকদ্দমার আর্জি মুসাবিদা একটি পূর্ণাঙ্গ মোকদ্দমার আর্জিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়। একটা মামলার যে আর্জি সেটাকে তিন ভাগে ভাগ করা হয়। কি কি ভাগ থাকে? মোকদ্দমার শিরোনাম অংশ, আমি লিখতে পারেন। আপনার এই স্লাইড, আপনার এই লেকচার দিয়ে দিব, কিন্তু লিখলে যেটা হবে কি আপনার, শুনেন, আপনি যখন ক্লাসে লিখবেন তখন আপনার মেমোরিতে জিনিসটা খুব সহজে কাজ করবে। আমরা যখন পড়ি, পড়ার পরে যখন আমি খাতায় লিখি তখন আমার কি হয়, পড়াটা পরিপূর্ণ হয়। আপনি যদি খাতায় না লিখতে পারেন তাহলে আপনার লেখাপড়াটা কি পরিপূর্ণতা পায়? হোক আপনি সেটা সাথে সাথে লিখেন অথবা পরীক্ষার হয়ে যায় লিখেন, আপনি না লিখা পর্যন্ত এটা কোনো কমপ্লিট ইয়ে নাই। এখন আপনি যদি লিখেন তাহলে হবে কি, আপনার প্র্যাকটিস থাকবে। বুঝতে পারছেন কিনা? দেন আপনার সোজা আপনার আমাদের আলামিন সাহেব আপনার থেকে এটা দিয়ে দিবে, কিছু কিনা। আচ্ছা, তাহলে একটা আর্জি তিনটা ভাগ থাকে। কি কি ভাগ থাকে? শিরোনাম অংশ, মোকদ্দমার মূল বক্তব্য, মামলা যেটা করছে সেটা হচ্ছে মূল বক্তব্য, মেইন পার্ট অফ দ্য বডি অফ দ্য প্লেনটা হচ্ছে মেইন পার্ট, মূল বক্তব্য যেটা। দেন থাকে সেটা মোকদ্দমার প্রতিকার প্রার্থনা। অর্থাৎ আর্জিতে তিনটা অংশ অবশ্যই থাকতে হবে। আপনি আর্জির এই তিনটা অংশ যদি একটা অংশ বাদ দেন, ওই আর্জিটা ফেরত দেন, ফেরত দেন। রিটার্ন অফ প্লেন দিয়ে দিব। ধরেন প্রথম অংশ যেটা শিরোনাম, আপনি যদি সেখানে শিরোনামে কি কি থাকবে, সেখানে আদালতের নাম থাকবে, আদালতের নাম লিখেন নাই, মামলা থাকবে, মানে আর্জি থাকবে। হ্যাঁ। আপনি আর্জি শিরোনাম লিখছেন, প্রতিকার লিখছেন, আর্জি বিষয় আপনার হচ্ছে বডি লেখেন নাই, আর্জি থাকবে। এবার আপনি আসেন পরীক্ষার কথা আসেন, পরীক্ষাতে যদি এই তিনটা পার্ট একটা পার্ট না লিখেন নাম্বার দিবে? কম দিবে। পরীক্ষাতে যেটা হবে কি, আপনাকে যদি ধরেন এটা তো যে অঙ্ক না, অঙ্কের মতো হইলে যে আপনি অঙ্ক ভুল করছেন আপনাকে ফেল করে দিবে, কিন্তু এটা তো সেটা কি, এটা হচ্ছে যে আপনার এই থিওরি। থিওরিতে আপনি কোনো কিছু লিখলেই নাম্বার পাবেন। যেমন হচ্ছে যে আমাদের একজন স্যার, এগুলো আপনার আবার বাইরে বলবেন না, ঠিক আছে? এই কথাগুলো বাইরে তো ইয়েতে যাচ্ছে না, রেকর্ড হচ্ছে। আচ্ছা, যেটা বলতেছি, একজন স্যার খাতা আপনার কাছে দেখে বললো যে মানে শেয়ার করলো আর কি আমার সাথে, যে কি অনেক কষ্ট, মানে একটু খাতার ভিতরে ঠিক মতো লিখতে পারে। আচ্ছা, লিখতে পারে না ভালো কথা, কিছু তো লিখে যাবে, আমি নাম্বারটা দিব কোথায়? তাই, বুঝতে পারছেন কিনা? মানে লিখতে পারে না তো ভালো কথা, কিছু তো লিখে যাবে, নাম্বারটা আবার দিব কোথায়? আপনি যদি কোনো লেখাই না থাকে নাম্বার দিতে পারবে? বুঝতে পারছেন? তার মানে কিছু মানে কিছু যারা আপনার এক্সামিনার থাকে তাদের ভিতরে, তাদের হচ্ছে যা মানবিকতা থাকে না, কিছু লোক থাকে বেশি আবেগী থাকে, ফেল করাবো কেন, এত কষ্ট করে আসছে। হয়তো আপনার হচ্ছে যে কারো বয়স 40+ হয়ে গেছে, কেউ হয়তো ইয়ে হয়ে গেছে, আমি নাকি আপনার হচ্ছে যে এই অল্প বয়সে পাশ করছি কিন্তু সে তো পাশ করতে পারে না, তাকে ফেল করাবো কেন? দিয়ে দিই, নাম্বার দিয়ে দিই, কথা হচ্ছে না, কিন্তু এই কারণে লিখতে হবে। বুঝতে পারছেন কিনা? তাহলে এই তিনটা বডি, তিনটা আপনার হচ্ছে যাই বুঝেন তিনটাই লিখতে হবে। এই তিনটা যদি লিখেন পূর্ণ নাম্বার পাবেন। এবার আসেন, এটা গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে যে একটা আর্জির অপরিহার্য বিষয়, একটা আর্জিতে চারটা অপরিহার্য বিষয় অবশ্যই থাকতে হবে। তিনটা হচ্ছে পার্ট, অংশ, আর চারটা হচ্ছে কি, একবারে অপরিহার্য বিষয়, যেগুলো এসেনশিয়াল পার্ট, এই এসেনশিয়াল সাবজেক্ট। এখানে কি কি থাকবে? নাম্বার প্রথম হচ্ছে যে মোকদ্দমার বিরোধীয় বা অর্থাৎ বিবাদী, বিরোধীয় পক্ষ থাকবে। আপনি বাদীর নাম লিখছেন, বিবাদীর নাম লিখেন নাই, মামলা আর্জিটা পুরোটা লিখছেন, হবে এটা? বিবাদী ছাড়া কি আর্জি চলে? যার বিরুদ্ধে প্রতিকার চাবেন তার, সে যদি না থাকে আর্জির মূল্য থাকবে না। বুঝতে পারছেন কিনা? এই কারণে অবশ্যই বিবাদী, বিরোধীয় পক্ষের নাম লিখতে হবে। দেন হচ্ছে যা বিরোধীয় বিষয়বস্তু, আপনি মামলায় আপনার যে জমির সব বিবরণ দিয়ে আসলেন, বিবাদীর সাথে কি বিরোধ, কোন জমি নিয়ে বিরোধ, তার কোনো বক্তব্য লেখা নাই, তাহলে আপনার এই মামলার এই আর্জিটা কি পারফেক্ট হবে? হবে না। দেন হচ্ছে যে আপনার কজ অফ অ্যাকশন, মোকদ্দমার কারণ, কেন মামলা করবেন। এই মোকদ্দমার কজ অফ অ্যাকশন যদি না থাকে কি হবে বলেন তো একজনে? কি গাড়ি যাবে, কি গাড়ি যাবে? রিজেকশন অফ প্লেন, বুঝছেন কিনা? আর্জি গাড়ি যাবে, বুঝতে পারছেন? 7-11। দেন হচ্ছে যে হ্যাঁ, লেখেন লেখেন।
আচ্ছা, এই লেখা হচ্ছে দিকে হয়েছে, এবার এবার লেখা হয়েছে। আচ্ছা, 4 নম্বরটা দেখেন, প্রতিকার প্রার্থনা। যা যদি যাই লিখেন না কেন, যদি প্রতিকার না চান, প্রতিকার যদি না চান, ধরেন আপনার হচ্ছে 5টা প্রতিকার চাওয়ার কথা ছিল, আপনি যদি একটা প্রতিকার চান, বাকি যে 4টা প্রতিকার, এই 4টা নিয়ে আর মামলা করতে পারবেন? কেন পারবেন না বলুন তো? কনস্ট্রাকটিভ জুডিকাটা বুঝছে, আইনের কথা বলে ফেলবেন। যে মানে যখন আপনি স্পেসিফিক পয়েন্ট বলতে পারবেন, তখন আপনার নাম্বার 100% দিয়ে দিবে, বা না 80% দিয়ে দিবে, যে না সে বুঝছে। বুঝতে পারছেন কিনা? কনস্ট্রাকটিভ জুডিকাটা আপনি বাড়িতে হয়ে যাবেন। বুঝতে পারছেন? এবার আসি আমরা, এই গেল হচ্ছে যে আপনার থিওরিটিক্যাল কথা, এবার আসি আইনের কথা আসি। আইনে কি আছে আপনার হচ্ছে যে এই ওয়ার্ডার 7 রুল 1, এখানে বলা আছে আর্জিতে নিম্নলিখিত বিবরণ সমূহ অন্তর্ভুক্ত করতে হবে। এটা আইনের বিষয়, আইনের ম্যান্ডেটরি বিষয়। আইনে বলে দেওয়া আছে এখানে আপনার 8টা। হ্যাঁ, এই এখানে যে কয়টা আছে, কয়টা কয়টা ঠিকানা বাবা নাম। আপনি বলেন না, নাম লিখেন এক, নাম লিখলেন আপনি এক্স, ওয়াই, পিতার নাম লিখলেন ওয়াই, তারপরে এবার বাসস্থান। এভাবে লিখলে, এভাবে লিখলে আপনি বিরক্ত হবেন না? যিনি খাতা দেখবেন উনি তো বিরক্ত হবে। এই কারণে আপনি একটা কাল্পনিক নাম দিবেন, এবং নাম দেওয়ার ক্ষেত্রে সুন্দর নাম দিবেন, যে নামটা আপনার সেটা কি মানে দেখতে সুন্দর, মানে শুনতে সুন্দর। বুঝছেন কিনা? যেমন লিখছেন আপনার সেটা কালু মিয়া, এটা কি সুন্দরজনক, কি সুন্দর না? তাহলে আপনি সুন্দর একটা নাম লেখেন আব্দুর রহিম। আপনি সুন্দর নাম লেখেন, ধরেন সেটা মহিলাদের নাম লিখলেন রুকিয়া বেগম। মানে একটা নাম লিখবেন, নামটা সুন্দর লিখবেন, তাহলে ওইটার উপরে ডিপেন্ড করবে কি আপনার আপনার মানসিকতা এবং রুচিবোধ। এটা হচ্ছে যা বুঝতে পারবে যে না সে আসলে কি বুঝে, মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো। বিবাদীর ক্ষেত্রে একই একই বিষয়। বিবাদী বাদী যদি নাবালক হয়, এটা হচ্ছে যা এক্সেপশনাল ক্ষেত্রে। যদি নাবালক হয় তাহলে এই পয়েন্ট দিতে হবে, আর না হলে দিতে হবে না। মানে এই পয়েন্টটা, যদি বিবাদী বা বাদী কেউ যদি নাবালক বা বিকৃত মস্তিষ্ক ব্যক্তি হয়, তাহলে সেই সম্পর্কে এই বিবরণ দিবেন। তারপরে যে ঘটনা বা বিষয়বস্তুর উপর ভিত্তি করে মামলা, অর্থাৎ কজ অফ অ্যাকশন, এবং কজ অফ অ্যাকশন কখন আপনার হচ্ছে কি অ্যারাইজ করছে, কখন উঠে হয়েছে, সেটা লিখতে হবে। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালি আর্জিতে যখন যাবো তখন দেখে দিব। যখন আমরা এই যে কাল্পনিক নাম দিব, বিষয়টা কিভাবে বলবো? নাকি সরাসরি নাম লিখে দিলে আচ্ছা দেখেন, মামুন দিয়ে? আচ্ছা দেখেন, প্রথমে দেখেন আমরা যে একটু দেখেন, আমরা যে প্রথমে যে এই যে এই প্রশ্নগুলো দেখলাম, সেখানে দেখেন যে একটা কোশ্চেন ব্যতীত ম্যাক্সিমাম কোশ্চেনই বলে দিছে আব্দুল জলিল অমুক তমুক। বুঝছেন কিনা? একটা কোশ্চেনে কিছু লেখে নাই, না লিখে বলে দিচ্ছে যে আপনি কি করেন, পছন্দ মতো নাম লিখেন। বুঝছেন কিনা? তাহলে যদি আপনার নাম থাকে কোশ্চেনের ভিতরে, তাহলে আর কাল্পনিক কাল্পনিক নামের দিকে যাবেন না। তখন যাবেন কি পিতার নাম কাল্পনিক, তখন পিতার নাম কাল্পনিক, ঠিকানা কাল্পনিক। আবার ঠিকানা দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, শুনেন, ঠিকানা দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে